ম্যাথ পরীক্ষার আগে মনে হয় যে সে সবচেয়ে ভয় থাকে। হ্যাঁ, কিন্তু যারা ম্যাথে ভালো তাদের কাছে কিন্তু ম্যাথ পরীক্ষা মানে একটা আনন্দ। সো এইটা কিন্তু আসলে অনেকেই যারা ম্যাথমেটিক্সের ওই ভিত্তিটা যাদের স্ট্রং নাই যেসব বাচ্চাদের, তারা কিন্তু আসলে হিউজ সাফার করছে। রাইট, হ্যাঁ, কন্টিনিউয়াস। যদি এখন পর্যন্ত বলি যে কি পরিমাণ স্টুডেন্ট এটা এখন পর্যন্ত 1000 প্লাস অফলাইনে অফলাইনে 1000+ স্টুডেন্ট পড়াইছি। ভালো ভালো পজিশনে রাজু, শহীদ আনোয়ার, শাহিন, আদমজি, প্লাস লোকাল আরও অনেক স্টুডেন্ট। তারা এখন কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভার্সিটিতে। ইভেন আমার অনেক রানিং স্টুডেন্ট, মানে 1-2 বছর আগে পড়াইছি, এরকম তারা রাজশাহী ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়তেছে। ক্লাসের ম্যাথ আপনাকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা দিবে না, ডিপ লেভেলের থিঙ্কিংটা এটা কিন্তু আপনাকে করাবে না। আর আমাদেরকে শিখতে হবে কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথ, যেমন ম্যাথ অলিম্পিয়াড যেটা বলি। তো ম্যাথ অলিম্পিয়াডে যে ধরনের বাচ্চাদের ব্রেন টেস্ট করা হয়, ওই টাইপের ম্যাথগুলো শেখাটা জরুরি। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। অ্যাচিভার্স পডকাস্টে আপনাদের সকলকে স্বাগতম। বরাবরের মতো আজকেও কিন্তু আমাদের অ্যাচিভার্স পডকাস্টে আছেন নতুন একজন অ্যাচিভার। জি, আমার প্রাণপ্রিয় আরেকজন ভাই শফিক ভাই। উনি কাজ করছেন ম্যাথ নিয়ে। আমি আপনার গল্পের মাধ্যমে জানবো, বাট আপনাদেরকে একটু টাচ দিয়ে রাখি যে 2.5 লক্ষ টাকা জব অফার বাদ দিয়ে উনি টিচিং প্রফেশনে বাচ্চাদেরকে ম্যাথ শেখাচ্ছেন। জানবো ওনার মুখ থেকেই বাকি কথা। আসসালামু আলাইকুম শফিক ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি। আপনার এখানে আসতে পেরে, আপনার এসবিএস পডকাস্টে কথা বলতে পেরে আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। আসলে আমাদের অ্যাচিভার্স পডকাস্টটা হলো মূলত যারা ইম্প্যাক্টফুল কাজ করছে। মানুষ আসলে অথেন্টিক সার্ভিস চায়, মানুষ আসলে অথেন্টিক লোক মানুষ খোঁজে, এবং যারা সোলফুলি কাজ করছে এই জগতে, ইম্প্যাক্ট ফেলার জন্য কাজ করছে, আমরা চেষ্টা করছি তাদেরকে আসলে অ্যাচিভার্স পডকাস্টের মাধ্যমে সামনে নিয়ে আসার জন্য। তারই ধারাবাহিকতায় আপনাকে ডাকা। জি, থ্যাংক ইউ। আপনি সবার আগে আপনার কাছে জানতে চাবো যে আসলে কোথা থেকে আসলে ম্যাথের প্রতি যে ভালোবাসা, এটা কোন সময় থেকে? এটা কি পরবর্তী সময়ে আপনার ভিতরে জন্ম নেয়, না এটা ছোট সময় থেকেই ম্যাথের প্রতি ভালোবাসাটা ছিল? ম্যাথের প্রতি ভালোবাসা আসলে ছোটোবেলা থেকেই। ছোটোবেলা থেকে আমি ম্যাথকে ভালোবাসতাম, ম্যাথ করতে আমার ভালো লাগতো। ইভেন এমন হয়েছে যে আমি যখন ক্লাস 3-তে পড়ি, তখন আমি লুকায় লুকায় ক্লাস 5-এর ম্যাথ করতাম, কারণ ম্যাথটা আমার এত ভালো লাগতো যে ক্লাস 3 ম্যাথ শেষ করে দেন আমি দেখতাম যে এখানে আমার আর কিছু করার নাই। বাট এখন তো আমার মানে আরও ম্যাথ করতে হবে, বা আমার একটা ক্ষুধা ম্যাথ করা। তখন আমি আমার কাকার অঙ্ক বইটা চুপ করে চুরি করে করতাম, কারণ কেউ দেখলে হয়তো বকবে জিনিসটা নিয়ে। তখন আমি চুরি করে করে এই ম্যাথগুলো করতাম, আর আমার ম্যাথটা তখন থেকেই খুব ভালো লাগার একটা কি জিনিস। সাংঘাতিক বিষয় চিন্তা করেন যে বাচ্চারা ম্যাথ থেকে পালাচ্ছে, আর আপনি 3-তে পড়া অবস্থায় 3 এর ম্যাথ শেষ করে 5 এর ম্যাথ করা শুরু করে দিচ্ছেন। এইটাই আসলে ম্যাথের প্রতি ভালোবাসা, যেই ভালোবাসা আপনাকে এই ম্যাথে নিয়ে এসেছে। আরও কিছু গল্প শুনতে চাই আপনার। জি, আসলে ম্যাথটা এরকম একটা যে একটা ইন্টারেস্টিং, একটা মজার জিনিস। এটা কেউ যদি একবার মজা পেয়ে যায়, তখন সে ম্যাথ ছাড়া তার ভালো লাগবে না। মানে যতই সে ম্যাথ করবে ততই ভালো লাগবে। তো আমার একটা গল্প আছে এরকম। আমার কাকা তখন আমাদের স্কুলে তখন একটা সিস্টেম ছিল যে যারা ক্লাস 8-এ বৃত্তি পরীক্ষা দিবে তাদেরকে লাস্ট 3 মাস বোর্ডিংয়ে রাখবে। বোর্ডিংয়ে রেখে স্যাররা নিজেদের তত্ত্বাবধানে এরকম পড়াবে, 3 মাস 4 মাস এরকম পড়াবে। পড়ালে এখান থেকে ম্যাক্সিমাম একটা রেজাল্ট আনা সম্ভব। হয়তো তখন তো 10 জন বৃত্তি পাইতো, একটা থানাতে 10 জন বৃত্তি পাইতো। এরকম যে স্কুলে সবচেয়ে বেশি ভালো করবে, এরকম তাদের কাছে বৃত্তিটা বেশি চলে যেত। আচ্ছা, আচ্ছা। তো আমাদের স্কুলে এরকম সিস্টেম ছিল যে বেছে বেছে 10-12 জন ছাত্র নিয়ে ওনাদের একটা বোর্ডিং সিস্টেম করতেন। লাস্ট 3-4 মাস ওইখানে থাকা খাওয়া, ওইখানে শিক্ষকদের একদম পার্মানেন্ট একজন শিক্ষক থাকতো। তো ওইখানে আমি আমার কাকার জন্য খাবার নিয়ে যেতাম, প্রতি রাতে খাবার নিয়ে যেতাম। তো তখন একটা হয়েছে, তখন আমি ক্লাস 6-এ পড়ি। তো একটা ম্যাথ নিয়ে কনফিউশন, মানে কেউ পারতেছে না। তখন আমার কাকা মজা করে বলতেছে যে এটা তো আমার ভাতিজাই পারবে, এবং সত্যি সত্যি ওই ম্যাথটা আমাকে দিছে, আমি ম্যাথটা করে ফেলছি। তখন পুরো রুমের মধ্যে সবাই অবাক যে এইটা কীভাবে সম্ভব, যে ক্লাস 6-এ পড়ে ক্লাস 8-এর মধ্যে আমরা পারতেছি না। এবং যে ম্যাথটা পারে না সে কিন্তু তখন ফার্স্ট বয় ছিল। আচ্ছা। তো নাম ছিল না সামিউল। তো উনি পারে না, বাট আমি পারছি। তখন সবাই অবাক যে তোর ভাতিজা তো অনেক ব্রিলিয়ান্ট। তো তখন থেকে আমার ম্যাথের ভালো লাগাটা জার্নিটা শুরু আর কি। আমার ম্যাথটা তখন থেকেই খুব ভালো লাগে। মাশাআল্লাহ। এজন্যই আসলে ওই ভালো লাগার জায়গা থেকে হ্যাঁ, এই জায়গায় আসা। তো আ কিভাবে, মানে শিক্ষকতা প্রফেশনে কিভাবে আসলেন? শিক্ষকতা প্রফেশন হলো আমি যখন
এসএসসি পাস করি তখন আমার তো শিক্ষকতা এক্সপিরিয়েন্স ছিল না, বাট আমার স্কুলের স্যাররা তখন এরকম বলতেছিল যে তুই আমার ছেলেকে পড়াবি। এরকম 4জন টিচার আমাকে এর আগে, পরীক্ষা শেষ হওয়ার আগে আমাকে কন্ট্যাক্ট করে ফেলছে যে আমার ছেলেকে পড়াইতে হবে। আচ্ছা, তো এসএসসি পাশের পরে কলেজে ভর্তি হওয়ার 3 মাস থাকে। ওই 3টা মাস তখন আমি ওই স্যারদের ছেলেদেরকে পড়াইতাম। 4জনই ছেলে ছিল, ওই ছেলেকে 3 মাস পড়াইছি ভর্তি হওয়ার আগ পর্যন্ত। সাংঘাতিক বিষয়। স্যারদের পড়াইছি। মানে টিচাররা তো বোঝে আসলে কোন স্টুডেন্টের ভিত্তিটা কতটুকু মজবুত। তো টিচাররা কিন্তু বুঝে ফেলছে যে না, আপনার ম্যাথমেটিক্সের ভিত্তিটা ভালো। দ্যাটস ওয়াই কিন্তু সে তার বাচ্চার জন্য জি যে তুই কিন্তু আমার ছেলেরে পড়াবি বা আমার মেয়েরে হ্যাঁ, এরকম একটা ব্যাপার। এরকম হয়েছে। আমার ক্লাস 8-এ আমার বিএসসি স্যার ছিল। উনি যখন 8 থেকে উনি পড়ানো শুরু করছেন, নর্মালি কিছু স্যার থাকে যারা একটু উপরে ক্লাসে ক্লাস নেয়, ওই স্যার বলতো যে তুই আমার কাছে পড়বি, মানে ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। কিন্তু দেখতাম যে আমার আসলে কোনো কিছু পড়া লাগতেছে না, আমি পারতেছি। বাট স্যার অনেকবার বলছে তুই আসবি আমার কাছে, বাট আমার যাওয়া লাগে নাই। আমার ছোটোবেলা থেকেই আমি একটা যে জিনিসটা ফলো করতাম সেটা হলো এই ক্লাসের যে বই আছে, যে উদাহরণ বা অনুশীলনী বা থিওরিটিক্যাল যে আলোচনা, ওইটা আমি খুব ভালো করে ডেপথ স্টাডি করতাম, খুব ভালো করে স্টাডি করতাম। এবং আমার একটা থিওরি ছিল যে একটা চ্যাপ্টার ক্লোজ না করে, খুব ভালোভাবে না বুঝে আমি পরের চ্যাপ্টার যেতাম না। এই যে ছোটোবেলা থেকে এই জিনিসটা প্র্যাকটিস করার কারণে টপিকগুলো একটু ভালোভাবে বুঝে সামনে আগাইছি, যার কারণে দেখা গেছে যে আরও যখন উপরে ক্লাস উঠছি তখন এটা আমার কাছে কঠিন লাগে নাই। তো কঠিন লাগার কারণ হলো যে আমরা অনেক সময় কমন ধরে পড়ি, অনেক কিছু মিস করি, যেগুলো ইম্পর্টেন্ট অঙ্কগুলো করি, এটাতে বাচ্চাদের ক্ষতি হয়। হয়তো তখন নাম্বার পায়, তখন হয়তো পরীক্ষা ভালো নাম্বার পায়, কিন্তু যখন উপরে ক্লাস ওঠে তখন ওই টপিক ধরে আরেকটা যখন জিনিস অঙ্ক আসে তখন কিন্তু সেইটা তার ভালো করতে পারে না। তা আমি এই জিনিসটা কখনো মিস করিনি, সবগুলো টপিক ধরে আগাইছি। মানে শুরু থেকেই আপনি আসলে একটা করে হ্যাঁ, একটা করে পরেরটাই গিয়েছেন। হ্যাঁ আমরা আসলে ওই বর্তমানে সাজেশন ভিত্তিক পড়া পড়তে হ্যাঁ, এটা একটা প্রবলেম। যেমন চাইনিজদের একটা এক্সাম্পল আছে। চাইনিজরা তো ওয়ার্ল্ডে ম্যাথমেটিক্সে ওরা 1 নাম্বার। ওদের একটা থিওরি আছে যে ওরা একটা টপিক যেমন যোগ বিয়োগ শেষ না করে বাচ্চাদেরকে গুণন করতে দেয় না, গুণ শেষ না করে ভাগ করতে দেয় না। আচ্ছা, এরকম ভাগ শেষ না করে লসাগু গসাগু করতে দেয়, মানে একটা টপিক শেষ করে দেন আর একটা টপিক। এটাও কারিকুলাম সিস্টেম, কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে এটা আসলে মেনটেন করা হয় না। বাচ্চারা কোনো টপিক বুঝলো কি বুঝলো না, এটা শেষ না করে পরের টপিকে চলে যায়। এবং ম্যাক্সিমাম স্কুলেতে এটা দুঃখজনক করে সত্য, ম্যাক্সিমাম স্কুলে বা কিন্ডারগার্টেনগুলোতে এরকম করে যে সিলেবাস তো কমই, এবং পরীক্ষার আগে তাদেরকে একদম সাজেশন দিয়ে দেওয়া হয়, 2 পাতা সাজেশন দিয়ে দেওয়া হয়। এই সাজেশন দিয়ে তারা ওইটাই পরীক্ষা আসে। সাপোজ 30টা অঙ্ক দিল, 30টা অঙ্কের পরীক্ষাতে আসে। এইটা বাচ্চাদের যে কী পরিমাণ ক্ষতি করতেছে, মানে একটা মহামারী। সেটা আসলে কিছুই শিখছে, লিমিটেড কিছু জিনিস শিখে পরের ক্লাসে যাইতেছে। মানে যেই গল্প পড়ে আসছে, যেই গল্প দিয়ে, যেই নাম দিয়ে বা যেই এক্সাম্পল দিয়ে ম্যাথটা আসছে, ওইটার পরিবর্তে আরেকটা কিছু দিলে ম্যাথ বাচ্চারা দেখে হ্যাঁ, বাচ্চারা পারতেছে না, ঘাবড়ায় যাচ্ছে। এটাই হলো প্রবলেম। শর্ট সিলেবাসটা আর একটু খুব ক্ষতি করতেছে বাচ্চাদের। আমার মনে আছে যে ম্যাথ আমার খুব পছন্দের সাবজেক্ট ছিল, এবং আমি সবসময়ই, অনেকে তো বার্ষিক পরীক্ষার পরে বাংলা, ইংরেজি বই, সমাজ বই, গল্পের বইগুলো পড়ে শেষ করে ফেলতো। আমি বরাবরই দেখা গেছে ম্যাথ করে শেষ করে ফেলতাম। এবং ইভেন দেখা যেত আমার আব্বু প্রাইমারিতে ম্যাথ পড়াতেন। দেখা যেত এরকম যে আমার ব্যাচের বাচ্চাদেরকে বা ছেলে মেয়েদেরকে ম্যাথ করাচ্ছেন, তখন কিন্তু ওই চ্যাপ্টারের ম্যাথগুলো আমি পারি। ইভেন আব্বু হয়তো ওয়াশরুমে গেছেন বা একটু ব্যস্ত, তখন আমি বলে দিচ্ছি যে এটা এমনি না, অমনি হবে, কারণ আমি তো আগেই অনুশীলন করে ফেলছি 2 মাস আগে। সো এই ব্যাপারটা কিন্তু আমি পরবর্তীতে আমার বোনের ভিতরে বা অন্যদের ভিতরে বা দেখি নাই, যার জন্য এখন ইভেন মানে ওই একবারে যে অনুশীলন ধরে আগানোর কারণে কিন্তু মানে ম্যাথমেটিক্সের প্রতি ভালোবাসা, ওই যে ওই গ্যাপটা কিন্তু না। রাইট, ম্যাথটা আসলে ম্যাথটা তো একটা গেম। আমরা যেরকম গেম পছন্দ করি, তো গেমের মজাটা যদি বাচ্চারা পায় তখন কিন্তু সেটা গেম ছাড়তে পারে না, ছাড়তে চায় না। ম্যাথটাও এরকম, ম্যাথ ইজ লাইক এস গেম। আমার কাছে মনে হয় ম্যাথে ভালো না করলে একটা মানে এটা কিন্তু শুধুমাত্র ম্যাথ সাবজেক্টের জন্য না, ম্যাথটা আপনার ফিজিক্সের জন্য, কেমিস্ট্রির জন্য, বায়োলজির জন্য, অ্যাকাউন্টিংয়ের জন্য, ইকোনমিক্সের জন্য। এটা মজার একটা বিষয় হলো যারা ম্যাথ ভালোবাসে না, ম্যাথ অপছন্দ করেন, আর্টস নেয়, আর্টস নিয়ে দেখা গেলো অনার্স পড়তেছে, ইকোনমিক্স অনার্স পড়তেছে, ইকোনমিক্সে ক্যালকুলাস চলে আসছে, এখন কিন্তু তারা ম্যাথ করতে হইতেছে। মাস্ট ম্যাথ ছাড়া উপায় নেই। হ্যাঁ, ম্যাথ ছাড়া উপায় নেই। তখন সেই ম্যাথ অ্যাভয়েড করলো, আবার ম্যাথে গিয়ে পড়লো। ইভেন যারা দেখবেন যারা ম্যাথে এক্সপার্ট, তারা ইংলিশও এক্সপার্ট। এবং আরেকটা জিনিস, মজার জিনিস হলো যারা ম্যাথে যারা স্ট্রং,
যারা ভালো পারে নিজে নিজে করতে পারে, টিচারের কাছে যাইতে হয় না। একটা সাবজেক্ট যদি আপনি টিচারের কাছে পড়তে যান তাহলে প্রিপারেশন এবং করার পরে তারপরে যে এটার প্রস্তুতি সব মিলে কিন্তু 2 ঘন্টা পার ডে চলে যায়। এখন কেউ যদি নিজে যদি ম্যাথ পারে তখন কিন্তু তার এই 2 ঘন্টা যায় না, সে 1 ঘন্টা নিজে করলো, 1 ঘন্টা কিন্তু তার সেফ। এটা সে অন্যান্য সাবজেক্টে কিন্তু সময়টা দিতে পারে। ইভেন যারা ম্যাথের কারণে তার ব্রেন যেহেতু অলরেডি ভালো কাজ করতেছে, তখন তার ইংলিশ বা আদার্স ব্যাকরণ, ইংরেজি ব্যাকরণ, বাংলা ব্যাকরণ যেগুলো ক্রিটিক্যাল জিনিসগুলো কিন্তু তার সহজে সে রপ্ত করতে পারে। ইচ অ্যান্ড এভরিথিং ইজ ম্যাথ। ইংলিশ ব্যাকরণ যে আপনি ভয়েস ন্যারেশন যদি চিন্তা করেন, রিলেট করেন, এটা কিন্তু ম্যাথের একটা ফাংশন, একটা ক্যালকুলেশন, একটা ফাংশন এখানে আছে, এখানে কাজ করে। তো লজিক যে ভালো বোঝে, যার লজিকটা ক্লিয়ার, সে কিন্তু যে কোনো সাবজেক্টেই ভালো করতে পারে। ইভেন কোনো মুখস্থ জিনিসও কিন্তু সে একটা মডেলে একটা মডিফিকেশন এনে কিন্তু সে সুন্দরভাবে এটা মুখস্থ করতে পারে, যেটা নর্মাল যারা ম্যাথে দুর্বল তাদের পক্ষে কিন্তু এটা আসলে পসিবল না। আমার কাছে মনে হয় যে ধরেন পড়াশোনা শেষ করে এসে প্রোগ্রামিং শিখবে, রাইট, হ্যাঁ, ইটস আ ম্যাথ। প্রোগ্রামিং ম্যাথ, ইঞ্জিনিয়ারিং পড়বে ম্যাথ, লজিক ছাড়া তো কোনো হ্যাঁ, লজিক ছাড়া কোনো কিছুই নেই। ইচ অ্যান্ড এভরিওয়্যার ম্যাথটা তার লাগবেই। আপনি ওয়েবসাইটে আপনি অ্যাকাউন্টসটা করবেন, অ্যাকাউন্টসের লজিকগুলো ডেভেলপ করবেন, ওখানে কি লাগতেছে? ম্যাথ। ইভেন এখন পড়াশোনা শেষ করে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি করতেছে, চাকরিতে দেখেন কম্পিউটার বা আইটি সাপোর্ট লাগেই। তো এখানে যারা এক্সেলের কাজ করে, এক্সেলটা অল এভরিথিং ম্যাথের এখানে ক্যালকুলেশন। এখানে সে যদি ম্যাথ ভালো পারে সে কিন্তু অনেক বেশি কাজ কিন্তু লজিক দিয়ে কিন্তু খুব শর্টে করতে পারে। যেখানে সে আর ম্যানুয়ালি ডাটা ইনপুট দেওয়া লাগতেছে, সে কিন্তু অটোমেটিক এটা করতে পারে। এটা যারা ম্যাথ পারবে না তাদের পক্ষে কিন্তু ওই জিনিসটা শেখা পসিবল না। আর একটা ম্যাচুরিটি স্টেজে গিয়ে পূর্বে কোনো নলেজ অর্জন করা তার জন্য কিন্তু কঠিন, এটা বোরিং। যেটা যখন শেখা দরকার এটা কিন্তু তখনই শিখতে হয়। এখন ছোটোবেলায় যে টপিকগুলো কেউ সেরে আসবে, যে ক্লাস 4-5-এ যে জিনিসগুলো তার শেখা দরকার, হ্যাঁ, এই জিনিসগুলো সে তখন যদি না শেখে, এখন ক্লাস 8-এ উঠে সে স্যার একটা টপিক না বুঝাইলো, এখন সে হয়তো ওই জিনিসটা ভালো করে রিলেট করতে পারতেছে না, কিন্তু বলতেও কিন্তু পারতেছে না, কারণ সে মনে করতেছে আমি এত সহজ জিনিস বুঝি না, এটা যদি স্যারকে বলি তখন কী মনে করবে। এই জন্য দেখা যায় যে একটা ক্লাসে স্যার হয়তো সমান ডেলিভারি দিচ্ছে, কিন্তু ভালো পারতেছে 5-7জন, ম্যাক্সিমাম কিন্তু পারতেছে না। কারণ যারা পারতেছে না তাদের একটা মাত্র কারণ, তারা ওই যে বেসিক ফান্ডামেন্টাল ফাউন্ডেশনটা তার ক্লিয়ার না, এই কারণে কিন্তু সে স্যারের কাছ থেকে পুরোটা নিতে পারতেছে না। তার মানে পুরাটা নেওয়ার জন্যও কিন্তু আসলে তার ফান্ডামেন্টালটা ঠিক, হ্যাঁ, ফান্ডামেন্টালটা ঠিক হতে হবে, এটা খুবই জরুরি একটা জিনিস। এবং এইটা ওই টাইমে নিতে হবে, কারণ আমাদের সিলেবাসে আসলে এত পড়াশোনা, মানে আমাদের সিলেবাস না, যে কোনো সিলেবাসে যখন উপরে ক্লাস উঠবে তখন কিন্তু সে এই ছোটো জিনিসগুলো নিয়ে যদি চিন্তা করে বা কাজ করে, তখন কিন্তু তার যে রেগুলার যে একাডেমিক পড়াশোনাটা, স্যারের যে প্রতিদিনের যে হোমওয়ার্কটা, এটা কিন্তু সে কাভার করতে পারবে না, বা এক্সামিনেশন আছে কিছুদিন পর এটা কিন্তু সে কাভার করতে পারবে না। এই জন্য যখন যেটা করা দরকার, যে প্রাইমারি লেভেলে যে জিনিসটা তার শেখা দরকার, ওই জিনিসটা শিখে কিন্তু তার উপরে ওঠা উচিত। একবার মিস করে গেলে কিন্তু ওইটা কিন্তু আর কাভার আপ করা তার পক্ষে পসিবল না, আসলে সম্ভব হয় না। আসলে পারলে তার জন্য ছোট বিষয়, না পারলে ম্যাথটাই তার জন্য আসলে। হ্যাঁ, ম্যাথটা এবং ম্যাথের পিছনে ম্যাক্সিমাম টাইম চলে যায়। আপনি যেহেতু ওই জায়গায় পাকাপোক্ত এবং পাকাপোক্ত করছেন অনেককে, হ্যাঁ, তার জন্য আপনার কাছে ছোট মনে হতে পারে, অনেকের কাছে এইটাই হলো সবচেয়ে ভয়, মানে ম্যাথ পরীক্ষার আগে মনে হয় যে সে সবচেয়ে ভয় থাকে। হ্যাঁ, কিন্তু যারা ম্যাথে ভালো তাদের কাছে কিন্তু ম্যাথ পরীক্ষা মানে একটা আনন্দ। কারণ আমার কাছে যখন আমি ম্যাথ পরীক্ষা দিতাম তখন আমি রিল্যাক্স, মানে আমি আগের এত কিছু পড়া লাগে না, ওই দিন আমার ঈদের মতো খুশি লাগতো যে ম্যাথ পরীক্ষা দিন। আচ্ছা, কারণ এরকম যে শুধু আমার না, যারা ভালো স্টুডেন্ট আছে তারা রিলেট করতে পারবেন যে ম্যাথ পরীক্ষার সময় কিন্তু একটা মজা, যেখানে পড়া লাগতেছে না, কোনো সব আমার জানা আছে, প্যারা নাই, হ্যাঁ, টাইম মতো পরীক্ষা শেষ হয়ে যাবে, নাম্বার কাটার কোনো জায়গা, নাম্বার জায়গা নাই, বেশি লেখাও লাগতেছে না, হ্যাঁ, এটা তো মজা। সো এইটা কিন্তু আসলে অনেকেই যারা ম্যাথমেটিক্সের ওই ভিত্তিটা যাদের স্ট্রং নাই, যেসব বাচ্চাদের, তারা কিন্তু আসলে হিউজ সাফার করছে। হ্যাঁ, এটা আসলে অনেক গার্ডিয়ান জানেও না ব্যাপারটা, অনেক গার্ডিয়ানেও হয়তো চিন্তা করতেছে যে বেশি বেশি প্রাইভেট দিলে হয়তো যে তার বাচ্চা ম্যাথের যে দুর্বলতা সে কেটে উঠবে, কিন্তু এইটা তো অনেক রিমোট এরিয়া আছে, অনেক জায়গা আছে, দেখা গেলো যে আমরা যেসব এলাকায় থাকি প্রত্যন্ত অঞ্চলে এইভাবে ম্যাথের কোনো টিচারও নেই। আমার ইভেন অনেক রিলেটিভ আছে যে যারা হয়তো বাচ্চাকে পড়ানো 10,000-20,000 টাকা দিতে রাজি আছে একটা ভালো টিচার, কিন্তু আসলে ওই ভালো টিচার ওইখানে নাই। কারণ আমরা জানি যে বাংলাদেশের ম্যাক্সিমাম টিচাররা যারা পড়াশোনা শেষ করে যে ভালো চাকরি যারা না পায়, ম্যাক্সিমাম তারা কিন্তু টিচিংয়ে চলে আসে। বর্তমান সিচুয়েশনে যারা ব্রিলিয়েন্ট স্টুডেন্ট, যারা নিজে পারে, তারা পড়ায়, এরকম কিন্তু খুব কম আছে। হ্যাঁ, এখন ডিজিটালাইজড হওয়ার কারণে হয়তো ডিজিটালে অনেক ভালো ভালো টিচার আসতেছে, বাট ম্যাক্সিমাম গ্রাম অঞ্চলগুলোতে বা ম্যাক্সিমাম এলাকাগুলোতে এরকম ভালো টিচারের আসলে খুব অভাব। ভালো কাজ যখন অন্য কোনো প্রফেশনে যেতে পারছে না তখন টিচিং, হ্যাঁ, তখন কি একটা অবস্থা আমাদের, মানে শিক্ষা ব্যবস্থা কোন দিকে যাচ্ছে। হ্যাঁ, এটা শিক্ষকদের আসলে অবশ্যই মূল্যায়ন করা উচিত। সরকার থেকে যদি এটা ভালো মূল্যায়ন করে,
তাদের সুযোগ সুবিধা বাড়ায়, তখন হয়তো ব্রিলিয়ান্ট যারা আছে তারা হয়তো এই প্রফেশনে আসবে, শিক্ষার মানটা যখন শিক্ষার মানটা বাড়বে। বিশেষ করে সবচেয়ে বেশি দরকার প্রাইমারি স্কুলগুলোতে, প্রাইমারি প্রতিষ্ঠানগুলোতে কিন্তু সবচেয়ে ভালো টিচার দরকার। আমি মনে করি ওইখানে সব যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা তাদেরকে ওইখানে অ্যাপয়েন্ট করা উচিত, যাতে তার ফান্ডামেন্টাল একদম শুরু থেকে, আপনি ইংরেজি বলেন ম্যাথ বলেন এই জিনিসগুলোতে শুরু থেকে যদি সে ঠিকঠাক মতো ফাউন্ডেশনটা করে আসতে পারে, উপরে ক্লাসে গিয়ে আসলে অত কঠিন হওয়ার কথা না। টিচিং প্রফেশনে কবে থেকে ওই যে স্যারদের ছেলে মেয়েদেরকে তো পড়ালেন, তারপর টিচিং প্রফেশনে আমি 97 থেকেই 97 থেকে 97 থেকে এসএসসি পাস করার পর থেকে। আচ্ছা, তারপর আমি যখন 99-এ যখন জামালপুরে আসলাম, তখন আমি পড়াইতাম। আমি পড়ার পাশাপাশি আমি স্টুডেন্ট পড়াইতাম, আমি লজিং থাকতাম, লজিংয়ে এখানে 4-5 জন পড়ানো লাগতো, প্লাস আমি বাইরেও অনেক স্টুডেন্ট পড়াইছি আর কি, ব্যাচে পড়াইছি, পার্সোনালি পড়াইছি বাসায় গিয়ে তখন থেকে। তারপর 99-এ কত যখন, সাল পর্যন্ত এরকম পড়িয়েছেন? এটা 2010 পর্যন্ত আমি পড়িয়েছি। 2010 পর্যন্ত একদম পার্মানেন্টলি প্রফেশনালি পড়াইছি। দেন 2009 যখন আমি 13-14 বছর, 14 বছরের মতো। রাইট না, তারপরে আমি টিচিংয়ে ছিলাম। আমি যখন জবে ছিলাম মার্চেন্ডাইজিংয়ে, তখনও আমি পড়াইছি। তখন এটা Marketing কবে ঢোকেন? 2007-এর শেষের দিকে। 7 শেষের দিকে ঢোকেন, কিন্তু আপনি 2007 টিচিং প্রফেশনে ছিলেন। রাইট, হ্যাঁ, কন্টিনিউয়াস। যদি এখন পর্যন্ত বলি যে কি পরিমাণ স্টুডেন্ট? এটা এখন পর্যন্ত 1000 প্লাস অফলাইনে অফলাইনে 1000 প্লাস স্টুডেন্ট পড়াইছি। এই 97 থেকে। হ্যাঁ, 97 থেকে। তারা তো মনে হয় যে বিভিন্ন জায়গায় ভালো। হ্যাঁ, তারা অনেক ভালো ভালো জায়গায়। আমার আমি যখন ঢাকাতে পড়াইতাম তখন তো ভালো ভালো পজিশনে রাজুক, শহীদ আনোয়ার, শাহিন, আদমজি, প্লাস লোকাল আরও অনেক স্টুডেন্ট। তারা এখন কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, ভার্সিটিতে, কেউ আমার অনেক রানিং স্টুডেন্ট, মানে 1-2 বছর আগে পড়াইছি এরকম, তারা রাজশাহী ইউনিভার্সিটিতে, জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে পড়তেছে। মাশাআল্লাহ। তো এরা তো আসলে মানে এদের ইংরেজির ভিতটা ডেভেলপ হওয়ার কারণে বা ভালো করতে পারছে বর্তমানে অঙ্কের ভিতটা, বিভিন্ন জায়গায়। হ্যাঁ, অঙ্কের ভিতটা ডেভেলপ হওয়ার কারণে। হ্যাঁ, অঙ্ক কেউ যদি সায়েন্স নেয় এবং সে যদি ম্যাথে দুর্বল হয়, তাহলে আমি বলবো এটা তার ভবিষ্যতের জন্য একটা মারাত্মক হুমকি। শুধু তো সায়েন্স না, আপনি কমার্সে যাচ্ছেন, হ্যাঁ, আপনি অ্যাকাউন্টিং এ আপনার রাইট, সব জায়গাতেই ম্যাথ লাগে, বাট সায়েন্সে স্পেশালি বেশি লাগে, কারণ ফিজিক্স, কেমিস্ট্রি বা আইসিটি ইচ অ্যান্ড এভরি জায়গায় ম্যাথটা রিলেট করে। এবং ম্যাথটা হচ্ছে নর্মাল ম্যাথ। আমরা হয়তো অনেকে ভাবতে পারি যে হ্যাঁ ক্লাসের ম্যাথ তো করি, ক্লাসের ম্যাথ আপনাকে কিন্তু ক্রিটিক্যাল থিঙ্কিংটা দিবে না, লজিক্যাল থিঙ্কিং যেটা একদম ডিপ লেভেলের থিঙ্কিংটা, এটা কিন্তু আপনাকে করাবে না। আমাদের ক্লাসে একাডেমিক যে ম্যাথগুলো আছে, আমরা যোগ বিয়োগ গুণন ভাগ একদম সিম্পল নর্মাল লেভেলের ম্যাথগুলো আছে, বাট আমাদেরকে শিখতে হবে কিন্তু একটু ক্রিটিক্যাল টাইপের ম্যাথগুলো, যেমন ম্যাথ অলিম্পিয়াড যেটা বলি। তো ম্যাথ অলিম্পিয়াডে যে ধরনের বাচ্চাদের ব্রেন টেস্ট করা হয়, ওই টাইপের ম্যাথগুলো শেখাটা জরুরি। বাট আমাদের একাডেমিক সিস্টেমে টিচার বলেন, তারপর সিলেবাস বলেন, ওইখানে কিন্তু ওই জিনিসগুলো অভাব আছে। কিভাবে আপনি বাচ্চাদেরকে যদি একটা এক্সাম্পল দিয়ে বলেন যে কিভাবে পড়ানো উচিত বাচ্চাদের ব্রেনের বিকাশের জন্য, বা কোন ওয়েতে আসলে ব্রেনের বিকাশের জন্য আসলে আমরা যখন একদম একটা বাচ্চা যখন গণনা করতে শেখে বা যোগ বিয়োগ বাবা মারা শেখায়, আমাদের ম্যাক্সিমাম কিন্তু একটা মিথ আছে যে আমরা আঙ্গুল গুনে বাচ্চাদেরকে যোগ বিয়োগ শেখাই, রাইট, আঙ্গুল গুনে যোগ বিয়োগ শেখাই। কিন্তু এটাতে প্রবলেমটা কি হয়, যেমন 5 আর 3 8, 5 6 7 8, এইভাবে 5 এর সাথে 3 যোগ লাগ, এই যে এটা শেখার এটা একটা ভুল। কারণ আপনি তাকে ব্রেন দিয়ে চিন্তা করতে বলেন 5 আর 3 বলো তো, তখন থেকে শূন্যের ভিতরে কিন্তু 6 7 8 এইভাবে চিন্তা করবে। এরপর তাকে একটু বড় লেভেলে যোগ দিবেন যে 8 আর 5 কত, 8 আর 7 কত, 19 আর 9 কত, একটু কঠিন দেখে 19 আর 9 সে হিসাব করবে। তার ব্রেনের কিন্তু পাওয়ার কিন্তু আনলিমিটেড, এটাকে আপনি যত ইউজ করবেন তত এটা কিন্তু আরো বাড়বে। আমি অনেককে দেখেছি যে আসলে সিম্পল ম্যাথ ক্যালকুলেটর নিয়ে বসে পড়ে, হ্যাঁ, Simple এটা খুবই লজিক্যাল। খাতা কলমে লেখা শুরু করে, কিন্তু ওইটা কিন্তু ইজিলি করা যাচ্ছে। একটু আগে আমি কথা বলতেছিলাম যে 8 5 13 যে বিষয়টা, যে ওখানে আচ্ছা 8 আর 2 10, 10 আর 3 13, রাইট, আচ্ছা ঠিক আছে তাহলে যেটা চাইনিজরা করে, চাইনিজরা কিন্তু অলওয়েজ 10 ভিত্তিক, ওরা 10 3 এইভাবে কথা বলে। যেমন 13-কে 13 বলবে না, 10 3, 17-কে 17 বলবে না, 10 17, ওরা অলওয়েজ 10 ভিত্তিক চিন্তা করে। যে 8 আর 7 কত, তখন 8 এর সাথে 2 যোগ দিবে, তারপর 5 আছে, তাহলে 8 এর সাথে 2 যোগ করলে 10, এরপর 5 15, বা একদম ছোটবেলা থেকে কিন্তু এইভাবে চিন্তা। লজিক ডেভেলপ হচ্ছে, হ্যাঁ, ব্রেনেও কানেকশন ডেভেলপ হইতেছে, Right. কিন্তু নেক্সট টাইম এই ধরনের ক্যালকুলেশন ছোট হোক বড় হোক মিলিয়ে ফেলতে পারে। হ্যাঁ, মিলাই ফেলতে হয়। যখন একটু উপরে যাবে, যখন 2 সংখ্যার গুণনগুলো, আমাদের ম্যাক্সিমাম বাচ্চারা 2 সংখ্যার গুণনগুলো খাতা ছাড়া করতে পারবে না। 13 আর 17 গুণনগুলো কত হয়,
এখন 13 আর 17 এইভাবে যে সে চিন্তা করে যে 13 আর 17, 13 ভিতর 10 আছে, 3 আছে, তাহলে 10 দিয়ে 17 গুণ 170, আর 3 দিয়ে গুণ 51। এইভাবে কিন্তু সে চিন্তা করতে পারে। কত মজা! হ্যাঁ, কত মজা। 13 গুণন 17, এই যে একটা 2 ডিজিটের গুণ, হায় হায়, এটা কেমনে করব? কিন্তু যদি চমৎকার বিষয়, 10 দিয়ে 17 গুণ করলে 170। ওয়াও! হ্যাঁ, আচ্ছা, গেল আর অর্ধেক 51 কাজ শেষ। এটা 221, আর 51। 3 হইলে 3 17 51। হ্যাঁ, এইভাবে কিন্তু সে করতে পারে। কিন্তু আমাদের বাচ্চারা এখন এই যে ইভেন দেখেন যে আইবিএ তো আমরা জানি, ঢাকা ভার্সিটি আইবিএ তো মানে অনেকের কাঙ্ক্ষিত জায়গা। এখানে কিন্তু ক্যালকুলেটরের নিষেধ। এখানে কিন্তু যে কোনো ম্যাথ আপনি করবেন একদম ব্রেন দিয়ে। ইভেন ম্যাথ অলিম্পিয়াডে যারা ইন্টারমিডিয়েট যারা সায়েন্সের অঙ্ক করে তাদের জন্য কোনো ক্যালকুলেটর নেওয়া নিষেধ। অল এভরিথিং আপনাকে হিসাব করে করে করতে হবে। হিসাব অনেক বড় বড় ম্যাথ আপনাকে ম্যানুয়ালি করতে হবে, ব্রেনের ইউজ করতে হবে। কারণ অল এভরিথিং ব্রেন, আপনার ব্রেনটাকে যত ইউজ করতে পারবেন এটা তত ডেভেলপ করবে। আমি হয় ক্যালকুলেটর ইউজ করবো। এখন তো একটা আসছে এআই, অনেক বাবা মারা তাদের বাচ্চাদেরকে এআই ইউজ করতে দেয় বা গুগল ইউজ করতে দেয়। এটা তার জন্য তো একটা বড় ক্ষতির কারণ। তাই নাকি? হ্যাঁ, অবশ্যই। কারণ হলো যখন এআই দিয়ে বা গুগল দিয়ে যখন একটা ম্যাথ সলভ করবে তখন তো সে চিন্তা করতে পারতেছে না। এখন আপনি এত নর্মাল একটা ক্যালকুলেশন তো করলেন, এটা কিন্তু তার একটা অভ্যাস হয়ে যাচ্ছে, ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। ডিপেন্ডেন্সি তৈরি হচ্ছে। তখন একটু ক্রিটিক্যাল জিনিসগুলো সে কীভাবে চিন্তা করবে? আপনি দেখেন, আপনি যদি একটা বাচ্চাকে 4, 5, 6 এর একটা বাচ্চাকে আপনি যদি একটা ম্যাথ ধরেন যে 1 থেকে 100 পর্যন্ত 4 দিয়ে বিভাজ্য কয়টা সংখ্যা আছে, আচ্ছা, এটা পারবে, হয়তো নর্মালি পারবে 25টা আছে। বাট এখন যদি বলা হয় যে 4 দিয়ে কয়টা বিভাজ্য সংখ্যা আছে যাদের মধ্যে আবার 5 দিয়ে যারা আবার 5 দিয়ে বিভাজ্য না, 4 দিয়ে কয়টা বিভাজ্য সংখ্যা আছে যারা আবার 5 দিয়ে বিভাজ্য না। এখন এইখানে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, এখন কাজে চিন্তা করার অভ্যাস যদি না থাকে তখন সেটা চিন্তা করবে না, সে বলবে এটা পারি না, এখানে স্টপ, সে পারি না। এটা হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। কি হয়, বাচ্চা যখন ম্যাথ পারে না, করতে ধরে একটু কঠিন, রেখে দেয়, স্যারের কাছে করাবো, সে চেষ্টা করে না। আমি বলবো যে অভিভাবকদের উচিত একটা বাচ্চা ম্যাথ পারুক বা না পারুক, সে অ্যাটলিস্ট প্রতিদিন 1 ঘন্টা করে ম্যাথ করে, এবং একটা অঙ্ক একবার না পারলে সে 10 বার যেন ট্রাই করে, একদিন না পারলে 3 দিন ট্রাই করে কিন্তু তার যে ব্রেনের ডেভেলপমেন্টটা এটা, হ্যাঁ, অনেকে সব বাচ্চাদের বোঝার ক্ষমতা একরকম না। কারো হয়তো একটু এমনিতে বেশি বোঝে, কারো হয়তো কম বোঝে। বাট এটা কিন্তু যে একটু কম বোঝে সেটাকে টাইম দিয়ে পরিশ্রম দিয়ে তার কিন্তু এটা কাভার করতে হবে। আচ্ছা, ইভেন অনেক আছে যে বাচ্চারা কম বোঝে, কম পারে, বাট সে স্টাডি করে 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 কিন্তু যে যারা বেশি বোঝে তাদের সে কিন্তু এগিয়ে যায়। এরকম অনেক এক্সাম্পল আছে। পরিশ্রম করে করে সে কিন্তু সে করতেছে, তার যে দুর্বলতা সে কিন্তু কাভার করতেছে। রাইট। তাহলে এইটা তো বুঝলাম যে আসলে রেগুলার প্র্যাকটিস করতে হবে তাকে। হ্যাঁ, রেগুলার লজিক ডেভেলপ করতে হবে। রাইট, মেইন হলো লজিক ক্যালকুলেটর বা এআই বা এই আঙ্গুলের করের উপরে ডিপেন্ড থাকা যাবে না। না। তাকে লজিক দেখেন, স্থানীয় মান যারা পড়ছে, আমি ইভেন আমার ব্যাচে আমি নাম বলবো না বা প্রতিষ্ঠানের নাম বলবো না, এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ধরেন ঢাকাতে অনেক ভালো ভালো স্কুলের 400-500 স্টুডেন্টের মধ্যে প্রথম, এরকম আছে। তো তাদের ওই লেভেলে স্থানীয় মান তো অনেক শতক। আমরা তো মনে করি একটা সিম্পল জিনিস, সিম্পল যে 543 543, 543। তাহলে এখানে 4-এর সক্রিয় মান হলো 4, আর স্থানীয় মান ধরি 40। এখন আমি যদি বলি 5x3, তাহলে x এর স্থানীয় মান কত? এইটা কিন্তু আটকে যাচ্ছে যে x এর স্থানীয় মান কিভাবে করব, কারণ x এর 10 দিয়ে গুণন করতে হইতেছে 10x। এইটা কিন্তু আমাদের টিচাররা বা আমাদের একাডেমিতে এই জিনিসটা কিন্তু শেখানো হয় না। এটা শিখে সে ক্লাস 8-এ 9-এ গিয়ে, ততক্ষণে কিন্তু সে অনেক পিছিয়ে পড়ে গেছে। তখন এটা কিন্তু আর শেষ হবে না। এটা কিন্তু শেখানো উচিত ক্লাস 3-তে। আচ্ছা, হ্যাঁ, এটা কিন্তু এইভাবে, এই যে আমরা যে এক্স দেখলে, এন দেখলে, সূচকের অঙ্ক দেখলে যে ঘাবড়ে যাই যে সূচক মানে কঠিন, সূচক পেয়ে অংশে বেশি মজার জিনিস। হ্যাঁ, যদি সে বোঝে যে এন থাকলে, এক্স থাকলে, যে আমরা অনেকে আছে এন এক্স দেখলে একটু মনে হয় যে এই যে, কারণ হলো তারা ওই যে ছোট ছোট জিনিস করে অভ্যস্ত। এখন যখন এই যে এক্স এন আসলে তো এখানে লজিকের ব্যাপার আসে যে 4-এর জায়গায় এক্স থাকলে কি হবে, 4-এর জায়গায় এন থাকলে কি হবে, একই হবে, একই হবে যে 1 2 3 4 5 একটা ধারা আসলো, তাহলে 5 নম্বর অঙ্ক কি 5, তাহলে এনতম সংখ্যা কত, এনতম পদ কত হবে, এটা চিন্তা করে 10 সেকেন্ড। এনতম পদ, আচ্ছা 4তম পদ যে 4 হয়, এনতম পদ এনই হবে, সিম্পল, এনতম পদ এনই হবে। এখন যদি 2 4 6 এরকম যে একটা ধারা আছে 2 4 6, তাহলে 3 নম্বর পদ কত 6, তাহলে এনতম পদ কত 2n। এইভাবে জিনিসগুলো কিন্তু বাচ্চাদের পড়ানো উচিত বা পড়া উচিত, তাহলে কিন্তু সে বুঝতে পারতেছে যে হ্যাঁ 3-এর জায়গায় যদি 6 হয় তাহলে n-এর জায়গায় 2n হবে, x-এর জায়গায় 2x হবে, m-এর জায়গায় 2m হবে। এটা তো লজিক।
লজিক, হ্যাঁ। লজিক। এখন আমরা এই লজিকগুলো না পড়ার কারণে দেখা যাচ্ছে যে এই আসলে ইচ অ্যান্ড এভরি ম্যাথ, কোনো ম্যাথই কঠিন না, কোনো ম্যাথই কঠিন না। আপনার কাছে যেটা কঠিন, যে রকেট বানানো আপনার কাছে কি কঠিন না? পারি না যেহেতু। পারি না, যে বানায় তার কাছে কি সহজ। সহজ। এরকম আসলে কঠিন বলতে পৃথিবীতে কিছু নাই, সবই সহজ। আপনি হয়তো ওই ওয়েতে আগাচ্ছেন, ওইতে শিখতেছেন না। আপনি দেখেন গ্যারেজে যারা গাড়ির কাজ করে, লেখাপড়া জানে না, কোনো কিছু পারে না, তারা কত কঠিন কঠিন সমস্যার সমাধান করতেছে না। হ্যাঁ, তার জায়গা থেকে তো সে অনেক কারণ সে ওইটা জানে কিভাবে করতে হবে। আমরা এই ওইটা জানি না, আমরা আমাদের বাচ্চাদেরকে ওই ছোটবেলা থেকে ওইটা শিখাইতে পারি না, বা টিচার ওইটা শিখাইতে পারে না, যার কারণে বাচ্চারা এই জিনিসটাতে দুর্বল হয়ে যায়, আস্তে 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 দুর্বল হয়ে যায়। এবং একটা সময় এটা আসলেও মেকআপ করা পসিবল হয় না। হয়তো বা সিলেবাস দিয়ে, শর্ট সিলেবাস দিয়ে, কমন দিয়ে, সাজেশন দিয়ে সত্যি A+ পায়, A+ পায় এক জিনিস, আর তার ক্যারিয়ারে ভালো করা, তার একাডেমিকে মানে ভর্তি ডেভেলপ পরীক্ষায়, করা, এটা হ্যাঁ এটা অন্য জিনিস। ভিন্ন বিষয়। ইভেন দেখেন যে বাচ্চাটা আজকে তার ম্যাথের ফাউন্ডেশন স্ট্রং হবে, সে আগামীকাল হয়তো ভার্সিটিতে পড়বে, তারপরে হয়তো সে চাকরি করবে, জবে সে ভালো করবে। ইভেন তার ফ্যামিলি লাইফে সে যখন তাকে গাইড করবে, তার ছোটো ভাই বোনকে, তার সন্তানকে, সবাইকে গাইড করবে, তাহলে তার পুরো লাইফটা কত সুন্দর হবে। আর যদি সে এটাতে দুর্বল হয়, তাহলে সে তো তার স্টুডেন্ট লাইফে হাজার হাজার টাকা খরচ করলোই, লাখ লাখ টাকা খরচ করলোই। এখন সে যখন তার বাবা মা হবে, তখন সে ক্লাস 1-2 থেকে তার প্রাইভেট পড়ানো লাগবে। এইটাই কত টাকা চিন্তা করেন আপনি, টোটাল জিনিসটা চিন্তা করেন যে এইটার লসটা কত টাকা। আপনি যদি এখন যদি ফাউন্ডেশনটা ঠিক না করেন, পুরো লাইফ, তারপরে লাইফ, তার ফ্যামিলি লাইফ অনেক কঠিন অবস্থা। কঠিন অবস্থা, এটা অনেক ক্ষতি তার জন্য। এখন শুনেছি যে আপনি মাঝে মার্চেন্টাইজিং এ ছিলেন। হ্যাঁ এটা ই থেকে 7 সাল থেকে এটা, হ্যাঁ 7-এর শেষের থেকে। এখনো কি রানিং আছে? না এখন রানিং না, এখন আমি টিচিংয়ে আছি। মার্চেন্টাইজিং আসার পরে আমি একটা গল্প বলি। মার্চেন্টাইজিং আসার পরে আমি লাস্ট কয়েক বছর আমি নিয়োগের সাথে জড়িত, 7-8 বছর আমি নিয়োগের সাথে জড়িত ছিলাম। আচ্ছা আচ্ছা। তো আমাদের বর্তমান যে সিচুয়েশন, সেখানে মানে একটা ভালো এমপ্লয়ি পাওয়া আসলে খুবই কঠিন। আমার এমন হয়েছে যে আমি মার্চেন্টাইজিংয়ের জন্য 200 সিভি কালেক্ট করছি, বিডি জবসের মধ্যে 200 সিভি থেকে শর্ট লিস্ট করে হয়তো 80 জন থেকে আবার শর্ট লিস্ট করে 20-30 জনকে কল করছি, আসছে 10 জন বা 15 জন আসছে। ইন্টারভিউ নেওয়ার পরে খুব কম হয়েছে যে আমি একজন ভালো ক্যান্ডিডেট পাইছি। কারণ কি, আমাদের মার্চেন্টাইজিংয়ে তো ধরেন এক্সেল জানা লাগে, ইংলিশ কমিউনিকেশন জানা লাগে, তারপর বায়ারকে কনভিন্সিং কীভাবে করা লাগে, একটা প্রবলেম হলে কীভাবে এক্সপ্লেইন করতে হয়, কীভাবে লজিক্যালি তাকে বোঝাইতে হয়, বা আমি হয়তো একটা জিনিস পারতেছি না, এটাকে কীভাবে কন্ডিশনালি তার কাছে অ্যাপ্রুভাল নিতে হয়, আচ্ছা আচ্ছা। বা একটা টাইম লাইন মিট করতে পারতেছি না, এটাকে কীভাবে কনভিন্স করে তার কাছে একটু টাইম বাড়ানো যায়, মানে সব কিছু লজিক এবং কমিউনিকেশন। এই জিনিসটা আমাদের প্রশ্ন প্যাটার্ন এরকম, আমরা একটা প্রশ্ন দিতাম। ইভেন আবার কিছু মাপামাপির ব্যাপার আছে, ফুট, গজ, মিটার, সেন্টিমিটার। ম্যাক্সিমাম দেখতাম যে এসএসসি, ইন্টারমিডিয়েট A+ পাওয়া স্টুডেন্ট এবং অনার্সে ভালো রেজাল্ট, এই জিনিসগুলোতে খুবই দুর্বল, আচ্ছা, খুবই দুর্বল। তা আমার কাছে জিনিসটা খারাপ লাগতো যে এসএসসিতে সায়েন্স, ইন্টারমিডিয়েট সায়েন্স পড়ে একটা স্টুডেন্ট যদি মিটার, সেন্টিমিটার, ফুটের হিসাব যদি সে, ইঞ্চির হিসাব যদি সে না পারে, তাহলে এটা আমাদের জন্য একটা দুর্ভাগ্য। কারণ তখন আমি ফিল করতাম, আমি আমার ম্যানেজমেন্টের সাথে শেয়ার করতাম যে স্যার এখন আসলে ভালো লোক পাওয়া, ভালো এমপ্লয়ি পাওয়া খুবই কঠিন, এবং এটা ইন ফিউচারে আরও অনেক কঠিন হবে, কারণ আমরা অনেকেই বলি যে চাকরির অভাব। আমি বলবো এটা 100% ঠিক না, কারণ চাকরির অভাব নাই, আসলে যোগ্য লোকের অভাব। ইচ অ্যান্ড এভরি প্রতিষ্ঠান এটা সাফার করতেছে ভালো লোকের জন্য, একজন ভালো লোক খুবই অভাব। আর যদি কারো যদি এরকম বেসিক ফাউন্ডেশন ভালো থাকে, যে কেউ তার এক্সপিরিয়েন্স কম থাকলেও তাকে নিয়ে নেয়, কারণ তাকে হয়তো শেখানো যাবে। কিন্তু এখন আমরা যদি দেখি যে ওনাকে পিক করলাম, সে হয়তো ওই লার্নিংটা নিতে পারবে না। এবার নেওয়ার পরেও কিছু আছে কুইক লার্নার, যাদের ফাউন্ডেশন বেসিকটা ভালো থাকে, তারা কিন্তু খুব দ্রুত শিখতে পারে, যে কোনো জিনিস দেখে শিখতে পারে। আর যাদের এরকম ওই জিনিসটা কম থাকে, তারা কিন্তু এরকম দেখা যায় যে এরকম আছে যে 2-3 বছরে সে ম্যানেজার হয়ে গেছে, আবার 8 বছরে সে জুনিয়র মার্চেন্টাইজারে আছে, বিকজ অফ তার ফাউন্ডেশনটা দুর্বল হলে সে জীবনের রিচ অ্যান্ড এভরি জায়গায় সে হোঁচট খাবে। মার্চেন্টাইজিং এ মানে সিভি জমা দিছে, কিন্তু সে ইঞ্চি, সেন্টিমিটার এগুলো না পারলে কাপড় টাপড় কেমনে কি? হ্যাঁ এটাই তো কারণ, ওই যে ফর্মেটিভ বইতে সে ম্যাথ করে। ইভেন পিতা পুত্রের একটা নর্মাল অঙ্ক, পিতা পুত্রের সমষ্টি 50 বছর, 10 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হয় বলে 60 বছর। হাউ কাম? পিতা পুত্র দুইজনের বয়স 10-20 বাড়বে,
দেখেন ইন্টারমিডিয়েট পড়া একটা স্টুডেন্ট পিতা পুত্র বয়সের সময় 50 বছর 10 বছর বা তাদের সমস্যা 70 বছর হবে, এটা সে বলতেছে 60 বছর, 50 থেকে 10 যোগ করে দিচ্ছে। পিতার বয়স 10 বছর বা পুত্রের বয়স 10 বছর বাড়বে, এটা পারতেছে না। আর এখানে যদি বলা হয় যে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ, এটা তো একবারে এইটা তো ভাবা- তার কাছে মানে এটা কি একটা দিল দ্বিগুণ তিগুণে আর বুঝতেছে না। চিন্তা করেন মানে আমরা আমাদের সবচেয়ে যেটা উচিত ব্রেন দিয়ে চিন্তা করার কাজটা আমরা সবচেয়ে কম করি। আমরা গায়ে খাটতে দেন, হ্যাঁ সারাদিন গায়ে খাটতে হবে, এরকম লেবার রেস লোকের অনেক প্রাচুর্য অনেক পাবেন, কিন্তু ব্রেন দিয়ে চিন্তা করবে এরকম লোক খুব কম আছে, বিকজ অফ এই ম্যাথটা কিন্তু এবং আমাদের এটার শুরুতে একেবারে বাচ্চারা যখন স্কুলে ভর্তি হয় বা হওয়ার আগেই কিন্তু আসলে এই জায়গাটা নিয়ে কাজ করা হ্যাঁ উচিত। এই জায়গাটা আমি বলি যে যখন ক্লাস 3-4 পড়ে, তখন যখন ছোট ক্লাসে পড়ে তখন বাবা মারা কিন্তু তাদের সন্তানকে বুঝতে পারে, তাদেরকে রিড করতে পারে, 100% রিড করতে পারে যে আমার সন্তানটা কেমন পাচ্ছে কেমন বুঝতেছে। এই সময়টা হলো তার জন্য সুযোগ। মানে আপনার যখন সাপোজ একটা ক্ষেত যখন চাষ করা হয়, তখন আপনি যেভাবে আপনি শস্য বপন করবেন, যেভাবে করতে পারবেন, এটা পরিপক্ক হয়ে গেলে কিন্তু আপনি পারবেন না, ইচ্ছা করলে পারবেন না, না ওটা তো পরবর্তীতে আর possible না। পরবর্তীতে পসিবল না। তা বাচ্চারা যখন এরকম ছোট অবস্থা থাকে, তখন আপনি যেভাবে যেটা শিখাইতে পারবেন, আপনি তো বুঝতেছেন তার এই দুর্বলতা, আপনি তখন সে তখন আপনার কথা শুনতেছে, আপনি তাকে 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বসে পড়াইতে পারবেন। আপনি এই সময় যদি এটা যদি শেখাইতে পারেন, অথবা তার যে দুর্বলতা আপনি ধরতে পারতেছেন, একটু যখন 7-8 উঠবে তখন তো আপনি নিজেই বুঝবেন না ওটার ভিতরে কী আছে না আছে, তখন সে তো আপনাকে 9-6 বুঝে বলবে যে এটা কঠিন, এটা পরে পড়বো, এটা এই করবো, স্যার এটা পড়া দিছে, আমার এটা পড়তে হবে, তখন তো সে আপনার কথা শুনবে না, আলটিমেটলি সে দুর্বল হয়ে যাবে। ইভেন অনেক সন্তানরা বোঝায় বা বাবা মাকে বোঝায় এবার প্রশ্ন অনেক কঠিন হয়েছে, এবার ক্লাসে সবাই ফেল করছে, সবাই খারাপ করছে, বাবা মনে করে হ্যাঁ আসলেই তো। এবং অন্যদের সাথে এরকম গল্প করে যে এবার প্রশ্ন আসলে কঠিন হয়েছে, যেন আমার ছেলের পরীক্ষা খারাপ হয়েছে। আমার এক ভাগনা এবার ঢাকা ভার্সিটির পরীক্ষা দিছে, বলতেছে এবার ইতিহাস মধ্যে সবচেয়ে কঠিন পরীক্ষা হয়েছে। তার মাকে বুঝতেছে, তার মা বুঝছে ইতিহাসে কঠিন পরীক্ষা হয়েছে, তাই কেউ চান্স পাবে না, চান্স তো কেউ না কেউ পাচ্ছে। এটা আমাদের একটা অজুহাত যে পরীক্ষা কঠিন হয়েছে, সে পারে না, এটা সে বলতেছে না, বলছে পরীক্ষা কঠিন হয়েছে। তো এই জন্য ছোটোবেলাতে যে বাবা মা যে কন্ট্রোলিংয়ে থাকে, এটা বড় হয়ে এই কন্ট্রোলিংটা থাকবে না। আপনি এখন যে সুযোগটা পাবেন তাকে পরিচয় জায়গা, তাকে কথা শোনানোর, তাকে এই সাবজেক্ট বা এই সাবজেক্ট পড়াতে পারবেন, তুমি এটা কম পড়ো, এটা বেশি, ওটা পারবেন। 7-8 উঠলে সে আপনার কথাই শুনবে না, বলবে না এটা আমার স্যারে পড়া দিছে, এটা আমার পড়া লাগবে, এটা অমুক পড়া, এদিন পড়ে, কোনো কথা শুনবে না, কন্ট্রোলিংটা থাকবে না। আপনি তখন শুধু আফসোস করবেন যে ও তো অঙ্ক পারতেছে না, ইংরেজি পারতেছে না, একটা যে বুঝায় আপনি পার পেয়ে যাবে। আচ্ছা ভাই, আমি শুনেছি আপনি নাকি জব ছেড়ে দিয়েছেন রিসেন্ট টাইম। হ্যাঁ, লাস্ট ইয়ারে আমি জবটা ছেড়ে দিয়েছি, কারণ আমি দেখলাম যে জব করলে হয়তো আমি অনেক টাকা পাবো বা টাকা পাচ্ছিলাম, বা আমার কাছে অনেক ভালো অফারও ছিল। তো আমি দেখলাম যে আসলে ইন্টারভিউ নিতে গিয়ে বা ওভারঅল সিচুয়েশন আমি দেখলাম যে আমি আসলে মানুষের জন্য কিছু কাজ করতে পারি। যেমন এখানে গণিত ডেভেলপমেন্ট নিয়ে একটা ভালো কাজ করতে পারি, কারণ বাংলাদেশে বাচ্চাদের ফাউন্ডেশনটা অনেক দুর্বল। তা আমি ফিল করলাম যে আমি তো একটা জিনিস পারি, ভালো পারি, এবং দীর্ঘদিন করছিলেন। দীর্ঘদিন করে আসতেছিলাম। এবং চাকরি থাকা অবস্থায়ও আমি বিভিন্ন জায়গায় তো অল্প পরিসরে 1-2টা করে ব্যাচ পড়াইছি। আচ্ছা, তো আমি চিন্তা করলাম এটা মেসিভ আকারে কেন নয়, যে ডিজিটাল সময় এখন অনেক বাবা মাদের এই চাহিদাটা আছে যে তাদের বাচ্চাদের একটা গণিতের একটা ভালো ডেভেলপমেন্ট। ইভেন এবং আমি আমার এটার জন্য তো আসলে মানে এক কথায় একটা বাচ্চার ভবিষ্যৎ যেমন পিছাচ্ছে, বাংলাদেশের ভবিষ্যৎ। বাংলাদেশও যাচ্ছে এটা, বাংলাদেশ এই যেমন আমরা ভালো এমপ্লয় পাচ্ছি না, শুধু আমাদের না, আমি আরও খোঁজ নিয়েছি, যেমন আমার কানেকশনে যারা বিভিন্ন মার্চেন্ডাইজিং যারা লিডিং পজিশনে আছে, আমিও সিভি চাচ্ছি, তারাও আমার কাছে সিভি চাচ্ছে, আমি তাদেরকে সিভি চাচ্ছি। ইভেন এমনও হয়েছে যে 6 মাসে 1 বছর ধরে একজন ভালো মার্চেন্ডাইজার আমরা খুঁজে পাচ্ছি না। আচ্ছা, অথচ কিন্তু স্যালারি কিন্তু অনেক, একটা ভালো এক্সপিরিয়েন্স মার্চেন্ডাইজার আমরা 50-60 হাজার দিতে। ভালো মার্চেন্ডাইজিং এর জন্য ভালো ম্যাথ পারা প্রয়োজন। রাইট, ভালো ম্যাথ, ইংলিশ কমিউনিকেশন, ইংলিশ কমিউনিকেশন এই ভালো পারা প্রয়োজন। দুইটা জানা দরকার। বাট এটা ম্যাক্সিমাম মার্চেন্ডাইজারের ভিতরে এটা অভাব। ইভেন এখন অনেক পাবেন যে 8-10 বছর ধরে মার্চেন্ডাইজিং করে, বাট তার ওই কমিউনিকেশন প্লাস ম্যাথ যেটা, এক্সেল যেটা, ওটা ঠিকমতো ভালো পারে না। যার কারণে সে কিন্তু অন্যরা দেখা গেলো যে 8 ঘন্টা কাজ 4 ঘন্টা করে রিল্যাক্স করতেছে, চা খাচ্ছে, আড্ডা দিচ্ছে, আর অনেকে ধরেন অফিস শেষ করতে পারতেছে না। তাহলে এত বছরের সাকসেসফুল ক্যারিয়ার আপনাকে কি সহজেই ছেড়ে দিল প্রতিষ্ঠান? না, আমি লাস্ট 1 ইয়ার ধরে ট্রাই করতেছিলাম, 1 ইয়ার ধরে ম্যানেজমেন্টকে বিভিন্নভাবে। লাস্টলি আমি আমার যে কর্তৃপক্ষ তার সামনে একটা জিনিস প্রেজেন্ট করছি যে স্যার দেখেন, আমি হয়তো চাকরি করলে হয়তো টাকা পাবো, কিন্তু আমি মৃত্যুর আগে আমার একটা আফসোস থেকে যাবে যে আমি মানুষের জন্য কিছু করতে পারলাম না।
আমি মাস পিপলের জন্য কিছু করতে পারলাম না। কারণ চাকরি করলে আমি শুধু আমার ফ্যামিলির জন্য কিছু করতেছি, আমার মুষ্টিমেয় 8-10 জনের জন্য আমি কিছু করতেছি। আমার কাছে মনে হচ্ছে দিস ইজ নট এনাফ আচ্ছা ফর মি। যেটা আমি একটা জিনিস শিখছি, আমি পারি। ইভেন আমার বাচ্চাদের উপর আমি এক্সপেরিমেন্ট করছি। আমার ছেলে এখন ক্লাস 7-এ পড়ে। এখন এই 7-এ থেকে সে কিন্তু 8-9 ইভেন ইন্টারমিডিয়েট অঙ্ক সে যে কোনো প্রবলেম সে সলভ করতে পারে। ইভেন তাই নাকি? যে কোনো ম্যাথ আমার চেয়ে অ্যাডভান্স লেভেলে সে চিন্তা করতে পারে, খুব দ্রুত চিন্তা করতে পারে। তাই নাকি? হ্যাঁ, কোথায় পড়ছে কোথায়? পড়ছে তামিলনাড়ুতে পড়তেছে। ওইখানে সে অনেক স্টুডেন্টের ভিতরে কিন্তু ম্যাথে সে নাম্বার 1, সবার চেয়ে ভালো পারে। আচ্ছা বিকজ অফ আমি গত 3 বছর আগে থেকে তাকে জাস্ট আমি 6 মাস গাইড করছি, অলিম্পিয়াড নিয়ে 6 মাস গাইড করছি গণিত নিয়ে। এরপরে লাস্ট 2 ইয়ার্সে তাকে নিয়ে আমার আর 10 মিনিটের জন্য বসা লাগে না, বসতে হয়নি। ইভেন সে কোনো প্রাইভেট পড়ে না, আচ্ছা সে ক্লাস 7-এ পড়ে, একটা প্রাইভেটে পড়ে না। তার এনাফ টাইম, সে খেলতেছে, সে তার রিল্যাক্স করতেছে, সে স্কুল থেকে আসতেছে। ইভেন স্কুলেও সে অনেক বেটার, তার সেকশন সে এবার প্রথম হয়েছে। ওভারঅল সে একটা খুব ভালো রেজাল্ট করছে এবং টিচাররাও তাকে খুব ভালোবাসে বিকজ অফ ম্যাথ। সে ম্যাথ পারার কারণে সে কিন্তু পর্যাপ্ত টাইম পাচ্ছে তার নিজের জন্য। ইভেন সে ইংলিশ ব্যাকরণেও সে পুরা প্রায় এখানে 600 স্টুডেন্টের মধ্যে সে প্রথম হয়েছে ইংরেজি ব্যাকরণে, কিন্তু সে কিন্তু টাইম দেয় ম্যাথে। চমৎকার বিষয়। হ্যাঁ, ইভেন ইংলিশ ব্যাকরণও কিন্তু আমি তাকে পড়াই না, হয় অল্প, হয়তো বছরে 1 মাস 2 মাস গাইড করি। কারণ তার ওই লজিক্যাল, তার রিজনিং ক্যাপাসিটি ভালো থাকার কারণে যা পড়ানো যায় সে ওইটা ক্যাচ করে ধরে রাখতে পারে। হ্যাঁ, আমরা তো পড়ি সবাই, এই যে জিনিসগুলো কিন্তু আমরা সব বাচ্চারাই পড়ি, টিচাররা পড়ায়, বাট মনে রাখতে পারে না, ধরে রাখতে পারে না বিকজ অফ ব্রেনের কার্যক্ষমতাটা কম থাকার কারণে। ডেভেলপ হওয়া প্রয়োজন, লজিকটা ডেভেলপ হওয়া খুব বেশি প্রয়োজন। এই জন্য ইভেন আমার মেয়ে ক্লাস 2-তে পড়ে, সে কিন্তু আমি যে অলিম্পিয়াড অনলাইনে পড়াচ্ছি, এখানে প্রাইমারি অলিম্পিয়াড যেখানে 6-এর স্টুডেন্ট পড়ে, এইটার সাথে কিন্তু আমার ক্লাস 2-র বাচ্চাও পড়ে। ইভেন ওদের সে ভালো পারে, বাইরে থেকে সে রেসপন্স করে, বোর্ডে দেখায়, উত্তর করে, একটা অঙ্ক দিলে উত্তর করে দেখায়, যে এরকম দেখায় আমাকে, যে পারে, আগে করে ফেলে। ক্লাস 2-তে পড়ে, সে কিন্তু অনেক জটিল জটিল ম্যাথ নিয়ে সে চিন্তা করতে পারে। ভেরি ইন্টারেস্টিং। ইয়েস, অবশ্যই ইন্টারেস্টিং। কারণ এখন দেখেন, এই যে আমার 2 বাচ্চার জন্য কিন্তু কোনো প্রাইভেটে কোনো খরচ নেই, ইভেন সামনে হবে না। এবং আমি বিলিভ করি আমার ছেলের সায়েন্স নেবে এবং SHNটা পাস করবে, তার কোনো টিচার লাগবে না। এটা আমি বিশ্বাস করি, এটা পসিবল। তাইলে আপনি লাস্ট কত সাল থেকে আপনি আবার এই টিচিং প্রফেশনে ফুললি ইনভলভ হলেন, চাকরি ছেড়ে দিয়ে? ফুললি লাস্ট ইয়ার থেকে, 2025 থেকে। আচ্ছা আচ্ছা, এখন গণিত অলিম্পিয়াডের প্রিপারেশন নিয়ে কাজ করছেন, ওকে। হ্যাঁ, গণিত কিন্তু যার preparation নিয়ে। ম্যাথমেটিক্সের বেসিকই ঠিক নাই, সে কি অলিম্পিয়াড নিয়ে চিন্তা করতে পারবে? অবশ্যই চিন্তা করতে হবে। যাদের বেসিক ঠিক নাই, প্রথমত হয়তো তাকে 2-3 মাস সময় দিতে হবে ফান্ডামেন্টাল নিয়ে, ফাউন্ডেশনে। এরপর সে অলিম্পিয়াডের লেভেলের অঙ্কগুলো সে আস্তে আস্তে করতে থাকবে। কারণ এটা দীর্ঘ প্র্যাকটিসের ব্যাপার, প্র্যাকটিস, লজিক তার ব্রেন ডেভেলপ করবে, লজিক তার ব্রেন। আজকে একটা ছোটো জিনিস চিন্তা করছে, কালকে আরেকটু চিন্তা করবে, এইভাবে আস্তে আস্তে সে কিন্তু অনেক বড় জিনিস নিয়ে সে কিন্তু চিন্তা করতে পারবে। আচ্ছা, কঠিন কিছু না তো। তাহলে আপনার মানে মানে ডিজাইনটা কিভাবে করা, আপনার যে অলিম্পিক প্রিপারেশনের যে কোর্স মডিউলটা? কোর্স মডিউলটা প্রথমত আমরা আমাদের যে টপিকগুলো বাচ্চাদের শেখা দরকার, এটা শেষ করে দেন আমরা অলিম্পিয়াডের জন্য মানে বেসিকটা করিয়ে তারপরে হ্যাঁ বেসিকটা করে দেন অ্যাডভান্স লেভেলে অলিম্পিয়াডের প্রিপারেশন। ওকে, তাহলে তার মানে হলো যে যাদের ম্যাথের বেসিকও ঠিক নাই, তারাও চাইলে বেসিক ঠিক করে দেন, অলিম্পিয়াডে দেখেন প্রিপারেশনটা নিয়ে করতে পারে। হ্যাঁ, এটা তো একটা এটা তো কম্পিটিশনে, যারা অলিম্পিয়াড আয়োজন করে তারা বলে কম্পিটিশন না, এটা একটা আনন্দ অনুষ্ঠান, উৎসব বলে, গণিত উৎসব বলে। কিন্তু এটা কিন্তু দেখেন, এটা কিন্তু লেখা আছে গণিত উৎসব মানে গণিতের আনন্দ, বাচ্চারা গণিত নিয়ে খেলবে। ইভেন এটাও করা উচিত। অনেকেই যারা গণিত বিশেষজ্ঞ তারা বলছে যে আমাদের স্কুলগুলোতে সব বছরে একদিন থাকবে বা মাসে একদিন করে থাকবে গণিত উৎসব, বাচ্চারা গণিত নিয়ে খেলবে, গণিত নিয়ে পরিচিত হবে, গণিত নিয়ে বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকবে, বিভিন্ন পাজল থাকবে, বিভিন্ন খাতার মধ্যে আঁকাআঁকি থাকবে, তারপরে একটা পরীক্ষা থাকবে, ইভেন মৌখিক তার থাকতে পারে, উপস্থাপনা থাকতে পারে গণিত নিয়ে। এটা কিন্তু খুবই দরকার বাচ্চাদের। আমাদের হয়তো খেলাধুলা হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, অনেক কিছু হয়, বাট এটা নিয়েও কিন্তু আমাদের একটা করে অনুষ্ঠান থাকতে পারে গণিত নিয়ে। তো বাচ্চারা বুঝবে না এটা একটা মজার জিনিস। এটাকে বাংলাদেশে উপস্থাপনা করা হয় কঠিন হিসেবে, গণিত অঙ্ক মানে কঠিন, এইভাবে উপস্থাপনা করা হয়, মোটেও না, এটা একদম মিসকনসেপ্ট। গণিতটা অবশ্যই কঠিন না, খুব মজার একটা জিনিস। কিন্তু ছোটোবেলা থেকেই যে যদি আপনার বাচ্চাকে যদি বলেন যে সে কঠিন, সে তো কঠিন হিসেবে চিন্তা করবে, সে চিন্তা করবে এটা দূরে থাকবে, আর যেটা থেকে যত দূরে থাকবে এটা আস্তে আস্তে তত কঠিন হইতেই থাকবে তার কাছে। লজিক। এটা নিয়ে তাকে বেশি বেশি সময় দিতে হবে।
সময় দেবে স্টেপ বাই স্টেপ। কেমন আপনার স্টুডেন্টরা বা গার্ডিয়ানরা যে কোর্স করতেছে যারা আসলে তাদের ফিডব্যাক কেমন? তাদের ফিডব্যাক হলো আমার যে বর্তমান কোর্স চলতেছে এটা 2 মাস বা 2.5 মাসের কোর্স। এটাতে 1 মাস পর আমি আরেকটা কোর্স লঞ্চ করছি। এখন সব গার্জিয়ান বলতেছে, স্যার আমার বাচ্চাকে এই কোর্সেও দিব। তাই আমি বললাম যে না, আপনার বাচ্চার তো একটা কোর্স করতেছে, আরেকটা কোর্সের জন্য কঠিন হয়ে যাবে। মানে তারা এতটাই প্লিজড, ইভেন আমার গার্জিয়ানরা ফোন করে ফিডব্যাক দিচ্ছে যে স্যার আপনাকে পাইছি, আপনার কাছে ছাড়বো না স্যার। আমার বাচ্চা খুব ভালো ডেভেলপমেন্ট হচ্ছে, ভালো বুঝতেছে। আগে 4 বছর ধরে, ইভেন এক গার্জিয়ান বলছে 4 বছর ধরে সে অনলাইনে টিচার খুঁজতেছে, পাচ্ছে না। বলছে স্যার আপনাকে পাইছি। এইভাবে কেউ আসলে এরকম টপিক ধরে এরকম কেউ পড়ায় না, যেটা আপনি পড়ান। ইভেন তারা তাদের রিলেটিভদেরকে রেফার করতেছে এটা পড়ানোর জন্য, যে এখানে দেন। তো এটা গার্জিয়ানরা খুবই প্লিজড, তারা মনে করতেছে না তাদের একটা ভালো ডেভেলপমেন্ট হচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং বাচ্চারাও খুবই আনন্দিত। তারা আমার কাছে চেয়ে হোমওয়ার্ক নিচ্ছে, যে স্যার হোমওয়ার্ক দেন, স্যার এক্সাম দেন। মানে তার কাছে এটা কিন্তু একটু ভালো লাগতেছে। ক্লাসে প্রশ্ন করতেছে। ইভেন আমি যখন পড়াই তখন একদম লাস্ট বাচ্চাটা বলতো বুঝতে পারছি স্যার, এটুকু না বলার পর আমি পরের ম্যাথে যাই না, পরের টপিকে যাই না। আমি সবার কাছে শুনি হ্যাঁ সবাই বুঝতে পারছে, সবাই প্লিজ। ইভেন গার্জিয়ানরাও ক্লাস করে, গার্জিয়ানরাও প্রশ্ন করে, গার্জিয়ানরাও বলে যে স্যার এটা কনফিউশন, এটা আরেকটু বুঝান। যখন শেষ গার্জিয়ান পর্যন্ত বলে যে হ্যাঁ স্যার ঠিক আছে, আমি পরেরটাতে যাব, তখন আমি পরেরটাতে যাই। এইটা ভালো পয়েন্ট ছিল, কারণ অনেক ক্ষেত্রেই তো বাচ্চাকে গার্ডিয়ানই পড়ায়। হ্যাঁ কথা আছে না যে আমাকে আপনি একটা শিক্ষিত মা দেন, আমি আপনাকে শিক্ষিত একটা জাতীয় উপহার দেব। হ্যাঁ তো যদি বাবা মা যদি আসলে মানে ওই বেসিক বিষয়গুলো না জানে, বা তাহলে বাচ্চাকে কিভাবে গাইড করবে? সো এই ক্ষেত্রে মানে গার্ডিয়ানরাও আপনার এই ক্লাসে একসাথে করছে। হ্যাঁ একসাথে করছে ম্যাক্সিমাম গার্জিয়ানরা, সবাই না, ম্যাক্সিমাম গার্জিয়ানরা এটার সাথে একসাথে ক্লাস করছে। Very interesting. তাদের কাছেও ভালো লাগতেছে, বুঝতেছে। এবং তারা ফোন দিয়ে খুব ভালো পজিটিভ ফিডব্যাক দিচ্ছে, খুব প্লিজড তারা। এবং তারা বলতেছে স্যার পরবর্তী কোর্স কী হবে আগে জানা রেখেন স্যার, আপনাকে কিন্তু ছাড়তেছি না। সবার কথা এরকম, আচ্ছা। আপনাকে ছাড়তেছি না। তো আপনার শুনলাম যে 2.5 লাখ টাকা নাকি স্যালারি জবের অফার ছিল হ্যাঁ। আপনার জন্য। ইভেন এখনও আছে। আমি এরকম অফার থাকার পর আমি ইন্টারেস্টেড না। ইভেন এর চেয়ে বেশি হলে আমি ইন্টারেস্টেড না, কারণ আমার এই জিনিসটা ভালো লাগতেছে যে বাচ্চারা শিখতেছে, বাচ্চাদেরকে শেখাইতে পারতেছি। যে জিনিসগুলো আমার কাছে মনে হচ্ছে বাচ্চারা শিখলে ইন্টারেস্টিং, মজা পাবে, ওই জিনিসগুলো যখন শেখাচ্ছি, বাচ্চারা শিখতেছে, বাচ্চারা প্রশ্ন করতেছে স্যার এটা কীভাবে হলো, এটা কীভাবে হলো। যেমন এখানে একটা লাস্ট ক্লাসে একটা ম্যাথ করাচ্ছিলাম যে 1 2 3 দিয়ে কয়টি সংখ্যা বানানো সম্ভব, ভিন্ন রকম অঙ্ক দিয়ে কয়টি সংখ্যা, 3 অঙ্ক বিশিষ্ট। তো এটা যখন বুঝাইলাম, এরপরে আবার 1 2 3 এরপরে গেলাম 4 5 6 গেলাম। এইভাবে যখন করাচ্ছি তখন বাচ্চারা মজা পাচ্ছে, বুঝতেছে যে না করাচ্ছে। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্ট লাগে, যে এই জিনিসগুলো যে বাচ্চাদেরকে শিখিয়ে দিচ্ছে, বাচ্চারা শিখতেছে, বুঝতেছে। এইটা আমার কাছে অনেকটা গেমের মতো, মানে আমি খুব মজা পাচ্ছি এটা করে বাচ্চারা শিখতেছে। এখন আপনি কি শুধুমাত্র বাচ্চাদেরই মানে প্রাইমারি গণিত অলিম্পিয়াড নিয়ে থাকবেন না? না, আমার তো আমি সেকেন্ডারি চালু করছিলাম, বাট সেকেন্ডারি অলিম্পিয়াড কোর্স চালু করার পরে আমি দেখলাম যে বাচ্চাদের আসলে এই ফাউন্ডেশনটা স্ট্রং না থাকার কারণে তারা বোর হয়ে যাচ্ছে। ধরতে পারছে না। যেমন সমান্তর ধারা, গুণোত্তর ধারা, বর্গ সিরিজে আমি যখন গেলাম, গুণোত্তর ধারাতে যখন গেলাম তখন দেখলাম বাচ্চারা আসলে সমান্তর ধারাটাই ক্লিয়ার না, গুণোত্তর ধারা পড়াবো। তখন আমার কাছে মনে হলো যে না, বাংলাদেশে আসলে ওই লেভেলের স্টুডেন্ট খুব কম আছে, যারা একদম জুনিয়র লেভেলে বা সেকেন্ডারি লেভেলে অলিম্পিয়াড বেস ওইরকম মাস পিপল ওইরকম নাই। আর যারা পারে বা যারা পারে না তারা তো টপিকগুলো ধরতে পারবে না। আমি চিন্তা করলাম এই জায়গাটা স্কোপটা বেশি ডেভেলপমেন্টের। হ্যাঁ ওইখানেও আছে, অনেকে আছে, মানে বেসিক থেকে আপনি অ্যাডভান্সে নিয়ে যান। হ্যাঁ বেসিক, প্রাইমারি শেষ করে তারপরে তাদেরকে তাদেরকে আবার আমি হায়ার জুনিয়র বা হায়ার লেভেলে করাবো। না, ইটস আ গুড প্ল্যান। হ্যাঁ, কারণ এদেরকে নিয়ে আমি চাই যে এখান থেকে আমার স্টুডেন্টদের থেকে এই বছরে আমি প্ল্যান করছি 20,000 স্টুডেন্টকে পড়াবো। আমার প্ল্যান আর কি, যে এদের থেকে আমি খুব ভালো কিছু ছেলেমেয়ে পিক করবো, যারা একদম মাস্টারি লেভেলে, একদম খুব ভালো লেভেলে, যারা ইন্টারন্যাশনাল লেভেলে যারা কম্পিটিশন করতে পারবে। এইভাবে আমার প্ল্যান আছে আর কি। আচ্ছা আচ্ছা, শুনলাম আপনি বই লিখছেন। হ্যাঁ, বই লেখার একটা স্টোরি আছে। সেটা হলো লাস্ট 2024-23 যখন আমার বাচ্চা গাজীপুরের গণিত অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হইলো, তো গাজীপুরে গণিত অলিম্পিয়াড চ্যাম্পিয়ন হয়েছে। মাশাআল্লাহ, এটা তো এতক্ষণ পর্যন্ত বলেন নাই। যে এখানে অনেক গার্ডিয়ান, সে যখন ক্লাস 3-তে পড়ে, তার সাথে ক্লাস 4 5 6-এর পোলাপানরা পরীক্ষা দিছে। তো ওইখানে সে গাজীপুর ক্যান্টনমেন্ট স্টুডেন্ট ছিল, তারপরে
রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট স্টুডেন্ট ছিল, অনেক ভালো ভালো স্টুডেন্ট ছিল। ওইখানে আমাদের সে চ্যাম্পিয়ন মানে একদম 1 নাম্বার প্রথম হয়েছে। তো অনেক গার্জিয়ানরা প্রশ্ন করছে যে ওরা এসে কী পড়ান, কী বই পড়ান। তো এখন হয়তো বই পড়ে আমি 8টা-10টা বই পড়ে, কোন বইয়ের নাম বলবো? আচ্ছা, হ্যাঁ, আমি স্পেসিফিক কোনো সলিউশন দিতে পারতেছি না। পরে অনেক গার্জিয়ান বলছে কি সিলেবাস পড়ান, তা সিলেবাসও তো আমার কাছে নাই। হ্যাঁ, ইভেন যারা নিচে বই বিক্রি করতেছে, অনেক গার্জিয়ানরা বলতেছে যে প্রাইমারি অলিম্পিয়াডের জন্য একটা বই দেন। তো প্রাইমারি অলিম্পিয়াডের জন্য এরকম নির্দিষ্ট কোনো বই নেই। তখন আমি চিন্তা করলাম যে আমি তো ওকে 3 বছর ধরে পড়াচ্ছি তখন। তো আমি চিন্তা করলাম যে আমি তাদের জন্য একটা সিলেবাস মেক করে দিই। পরে বাসায় গিয়ে আমি তাদের জন্য ফুল একটা সিলেবাস মেক করে যারা আমার সাথে কানেক্ট ছিল তাদের নাম্বার নিলাম। ইভেন ম্যাথ অলিম্পিয়াডের গ্রুপে সবার জন্য একটা সিলেবাস দিলাম যে এই জিনিসগুলো যে বাচ্চাদের পড়ান, এই টপিকগুলো পড়ান, তাহলে বাচ্চাদের একটা ভালো প্রিপারেশন হবে। তো তখন সবাই প্রশ্ন করলো, সবাই বললো যে এই সবগুলো টপিক আছে এবং একটা বইয়ের নাম দেন। তখন তো ওই টাইম আমার কাছে বইয়ের নাম নেই। তখন আমার মাথায় আসলো যে আমি তাদের জন্য একটা বই লিখতে পারি। আর তখন জবের ব্যস্ততার কারণে হয়তো লিখতে পারিনি, বাট তখন তো ডিজাইন একটু করে লিখতে লাস্ট লেখা শেষ করেছি। হয়তো এটা 2 উইক্সের মধ্যে বাজারে আসবে, যেটা বাচ্চাদের ফাউন্ডেশন থেকে শুরু করে অলিম্পিয়াডের ফুল প্রিপারেশন নিতে পারবে ওই বই থেকে। এখানে 2টা বই আছে, গণিত এবং জ্যামিতি। আচ্ছা, বাচ্চারা যে জিনিসগুলোতে আটকে যায়, যেভাবে যে লজিকগুলো এসে বোঝে না, ওই যেগুলো একদম সুন্দর করে ডিসক্রাইব করা আছে। প্রত্যেকটা বই হয়তো অনুশীলনী আছে, প্লাস উদাহরণের অঙ্ক আছে। এই 2টা বই পড়লে বাচ্চাদের ফাউন্ডেশন নিয়ে আর কোনো প্রবলেম থাকবে না আশা করি। আচ্ছা, তার মানে হলো বইটা আসছে হলো প্রবলেম সলভিং এর থিঙ্কিং থেকে। problem এখন solving। আপনি দেখলেন যে কমপ্লিট সলিউশন কোনো গণিত অলিম্পিয়াডের প্রিপারেশনের জন্য নাই, তখন আপনি এই বইটা হ্যাঁ, অনেক বই আছে, হয়তো 5টা 7টা 10টা টপিক নিয়ে আছে, এবং অনেক বই আছে অনেক বেশি এক্সপ্লানেশনও নেই, অনেক বেশি থিওরিটিক্যাল আলোচনাও নেই। অনেক বই আছে শুধুমাত্র প্রবলেম দেওয়া, সলিউশনও নাই, ইভেন অনেক বই আছে উত্তরও নেই। তো অলিম্পিয়াড যারা বই লেখে তারা হয়তো চিন্তা করছে যে বাচ্চাদের ম্যাথের উত্তর দিলে তারা হয়তো জিনিসটা করবে না, ট্রাই করবে না, বা উত্তর দেখে করে ফেলবে। যেন আমি চিন্তা করলাম যে না, অনেক গার্জিয়ানে দেখলাম যে উত্তরটা দেওয়া থাকলে তারা দেখতে পারে যে অঙ্কটা করলাম হইলো কিনা, আর নাহলে তারা বুঝতেই পারে না। আমি আমার বাচ্চাদের যেসব ম্যাথ করে কোনো বইয়ে কিন্তু উত্তর নেই। তা আমি হয়তো আমি হয়তো বুঝতে পারি, বাচ্চা অঙ্কগুলো আমি দেখে দিতে পারি যে অঙ্কটা হয়েছে এটা হয় নাই, কিন্তু ম্যাক্সিমাম গার্জিয়ান হয়তো ওইরকম সে ভেরিফাই করতে পারবে না যে তার বাচ্চা যে অঙ্কটা করলো এটা হইলো কিনা। তা আমি আমার বই এরকম উত্তরমালা দিয়ে দিছি বই শেষে, যাতে অঙ্কটা করে আবার দেখতে পারে যে অঙ্কটা হয়েছে কিনা। আচ্ছা, এভাবে জেনারেট করা। সো এক কথায় আপনি দেশের জন্য, দেশের বাচ্চাদের জন্য, দেশের জন্য এই জন্য বলবো কারণ আজকের যারা ইয়াং জেনারেশন, আজকের যারা স্টুডেন্ট বাচ্চা, তারাই তো আগামী দিনের লিডার এবং তারাই আগামী দিনের দেশের ভবিষ্যৎ। সো আপনি নিজের একেবারে এস্টাবলিশড প্রফেশন বাদ দিয়ে বাচ্চাদের ডেভেলপমেন্টের জন্য, বাচ্চাদের ব্রেনের ডেভেলপমেন্টের জন্য, যারা আগামী দিনের লিডার তাদের ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন এবং তাদেরকে লোকাল থেকে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়ার চিন্তা করছেন। গণিতের ভিত্তি তৈরি করার মাধ্যমে গণিত যে একটা ম্যাজিক, হ্যাঁ, এই ম্যাজিকে তাকে ম্যাজিশিয়ান বানানোর জন্য কাজ করছেন। সো এটা আসলে অসাধারণ একটা উদ্যোগ, যে উদ্যোগের মাধ্যমে হয়তোবা বাংলাদেশের বাচ্চারা যেভাবে ডেভেলপ হবে, তেমনি একটা সময়ে তাদের মাধ্যমে বাংলাদেশ ডেভেলপ হবে। সো এইরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য আপনাকে অ্যাচিভার্স পডকাস্টের সকল দর্শক এবং আমার পক্ষ থেকে অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা, এবং আপনার জন্য অনেক বেশি দোয়া। আপনাকে ধন্যবাদ। এবং আপনি আমাদের দাওয়াতে আমাদের পডকাস্ট পর্যন্ত এসেছেন এবং এই সেশনে আপনি ছিলেন, আমাদের স্টুডিওতে ছিলেন, এবং আপনি যে এরকম ইম্প্যাক্টফুল কাজ করছেন এটা আমরা মানুষের সামনে বলতে পেরে, মানুষকে জানাতে পেরে আমরা আসলে অ্যাচিভার্স পডকাস্ট নিজেদেরকে ধন্য মনে করছি। থ্যাংক ইউ। সো আমরা হয়তো পরবর্তীতে নেক্সট কোনো সেশনেও আমরা আবার আপনাকে ডাকবো, যখন আপনার বইটা চলে আসবে তখন আপনার বইটা নিয়ে ইনশাল্লাহ একদিন আলোচনা হবে। তো সে পর্যন্ত পরবর্তী পডকাস্টে আমরা হয়তো নতুন কোনো অ্যাচিভার্সকে নিয়ে আসবো, যিনি ইম্প্যাক্টফুল কিছু করছেন বাংলাদেশের জন্য, ইম্প্যাক্টফুল কিছু করছেন মানুষের জন্য। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।